আপনাদের সাথে পরিচিত হতে পেরে খুবই ভালো লাগলো। আমি আসলে বেশি কথা বাড়াতে চাই না, সংক্ষেপে আমার স্পিচটা দিতে চাই আপনাদের সামনে। আসলে দেশটা তো কারো একার না, দেশটা আমাদের সবার। আমি এই চেয়ারের বাহক মাত্র, আমার জাস্ট একটা ডেজিগনেশন আছে, কিন্তু ইউনিটি ইজ দ্য পাওয়ার। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি, একত্রে থাকি এবং টিম ওয়ার্ক হিসেবে আমাদের কাজটাকে দেখি, তাহলে অবশ্যই আমরা আমাদের কাজে সফলতা পাবো ইনশাল্লাহ। আর কিছু পয়েন্ট বলতে চাই, আমাদের কাজের শান্তি শৃঙ্খলা আমাদের বজায় রাখা খুব জরুরি এবং আসলে সততা বজায় রাখা খুব জরুরি। এই এলাকায় এবং এই অফিসে আমি কোনো দুর্নীতি বা অন্যায় দেখতে চাই না। আশা করি আপনারাও আমার সাথে একমত হবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে কোনো প্রশাসনিক দায়িত্বে অবশ্যই কঠোর থাকব এবং আসলে সেটা দেশ ও দশের স্বার্থেই এবং জনকল্যাণের স্বার্থেই হবে। সর্বশেষে বলতে চাই, আজকে আমার জয়েনিং ডে, আমার এখানে দায়িত্ব পালনের শেষ দিন পর্যন্ত দয়া করে কেউ ফুলের মালা আমার অফিসে আনবেন না এবং কোনো অন্যায় তদবির নিয়ে আমার কাছে আসবেন না। আপনাদের কাছে যেন কেউ অন্যায় তদবির নিয়ে না আসে এবং কাজ হাসিল করে। যে তদবির করবে তার যেন যোগ্যতা থাকে, যোগ্য লোকই কাজ পাক, সেটাই আমাদের জন্য আসলে উত্তম। আমি একটা জিনিস বিশ্বাস করি, আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের কাজের মাধ্যমে সফল হব। মানুষের কথায় বা কাগজে লিখে মানুষের সফলতা প্রকাশ করা যায় না। আশা করি আমাদের সামনের দিনগুলো অনেক ভালো হবে। আমরা সবাই সবার কাজে লেগে পড়ি তাহলে আজকে থেকেই। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কিরে ডালপুরি, কি করতেছিস? আমি এই তো আব্বার সাথে বজলু ভাইয়ের সাথে বসে ভাত খাচ্ছি। তোকে খুব মনে পড়তেছিল। তুই খাওয়া দাওয়া করছিস? হ্যাঁ ভাইয়া হয়েছে। তো সেমিস্টার শেষ কবে? এই তো ভাইয়া আর এক সপ্তাহের মধ্যে। শোন, সেমিস্টার শেষ করে কিন্তু বাসায় চলে আসবি আমার কাছে, ঠিক আছে? আর পরীক্ষা চলা অবস্থায় যে কোনো হেল্প লাগলে ভাই আছে, জানাবি। ঠিক আছে ভাইয়া। ভালো থাকিস। আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে, লেখাপড়া করিস মন দিয়ে। রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সবিল, হুম, তুমি এটার নাম নষ্ট করিস কেন? হ্যাঁ, কি? তো ডাল পরিবা। আরে ও ডালপুরি ছোটবেলা থেকে খাইতে অনেক ভালোবাসতো, ওর আদর করে ডালপুরি ডাকি। বিষয়টা আসলে তা না, সে তো ডাইলপুরে খাইতো, তো ভালোবাসতো কিনা আমি জানি না। আসলে আমি তো বর্গা চাষ করতাম, তেমন কোনো আয় রোজগার হইতো না, তাতে ঘরের খাওয়ানো আনতে পারতাম না। ওর মা মানুষের বাড়িতে কাম কইরা আটা ডাইল চাল এগুলো যে আনতো, তা দিয়া ডাইলপুরের মতো কিছু একটা বানাইয়া দিত। আমার মায়েরটা সারাদিন অভুক্ত থাকতো, তো ওই ডাইলপুরে পরাণ বইরা খাইতো, মজা কইরা খাইতো। যে ওটা খাইতে পারতো না, না খেয়ে উঠে যেত। আমরা ওরা যে অন্য কিছু দেব সে ক্ষমতা আমার ছিল না। ছোটবেলায় খাবার খাওয়া নিয়ে অনেক কষ্ট করছি, তাই না আব্বা? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করছি। রাইস আগে খাবারের অভাব ছিল, মানুষগুলো ছিল পাশে। এখন খাবারের অভাব নাই, খাবার খাওয়ার মতো মানুষগুলো নাই। মা পাশে। আমি ছোটবেলায় উঠানে বসে পড়ালেখা করতেছি, মা সুইটা এসছে খাবার দিতে। আমি তারা জিজ্ঞাসা করতাম, মা তুমি খাইছো? সে কইতো হ্যাঁ খাইছি। মিথ্যা কথা কইতো, সে আসলে খাইতো না। আমারে খাওয়াইতে পারলে সে খুশি থাকতো। আজকে সব আছে, শুধু মাই নাই। খা বাবা খা।
বুঝলো সাহেব, এই যে আমাদের সামনে যে প্রশিক্ষণ নীতিমালাটা, যে কয়টা পয়েন্ট অ্যাড হয়েছে, এটা সবাইকে ইমেল করে জানিয়ে দিতে হবে, পারবেন না? জি, বুঝছেন না? জি বুঝছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার চিনছেন? আমি আকাশ পাটোয়ারি। জি না, কি বলেন, পুরা এলাকায় আমার ব্যানার ফেস্টুন দিয়ে ভরা, দেখেন না এগুলা? খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা, শুনেন, আপনি আমার এলাকায় আসছেন, আপনাকে তো ফুলের শুভেচ্ছা দিয়ে স্বাগত জানাইতে হয়। এই ফুলের তোড়াটাতে স্যারের সাথে আমার সুন্দর করে একটা ছবি তুলবি, এটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে স্ট্যাটাস দিব। স্যার থ্যাংক ইউ ভাই, আমাকে ফুল দিয়ে বরণ করতে হবে না। আপনি হয়তো শুনেছেন যে আমি খুব সাধারণ একটা মানুষ। স্যার আমিও কিন্তু সাধারণ, এই টুকটাক জনসভা করি এলাকায় আর কি। ভাই হলো বিশাল জনদরদির লোক, আমরা তো তার দয়েই বেঁচে আছি। ভুল বললেন, আপনি ওনার দয়া বেঁচে নাই, আপনি আল্লাহর দয়া বেঁচে আছেন, আমিও তার দয়ায় বেঁচে আছি। শুনেন, ভালো কাজ থাকলে আমার কাছে আসবেন, আমি পাশে থাকার চেষ্টা করব। তবে দেশ বিরোধী, আইন বিরোধী, সমাজ বিরোধী, অবৈধ যে কোনো কাজ আর তেলবাজি করার জন্য আমার কাছে আসবেন না, আমি খুব লজ্জা পাবো। স্যার আপনার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি। চলেন আমরা দুই ভাই মিলে একটা ডিল ফাইনাল করি। এই আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে, এই তাকাতাকির একটা বিজনেস আর কি। চলেন। আকাশ পাটোয়ারি সাহেব, আমি আসলে এখানে বিজনেস করতে আসিনি, আমি এখানে এসেছি মানুষের সেবা করতে। যদি আপনি মানুষের কল্যাণ হয় আমার কোনো কাজ আনেন, আমি অবশ্যই আপনার দিকে তাকায় থাকবো। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তিগত স্বার্থে আমার কাছে আসেন, তাহলে আসলে আপনি এই রুম থেকে চলে গেলে উত্তম হবে। স্যার এতক্ষণ যা বলছে সবই সঠিক। আসলে স্যার ছোটবেলা থেকে একটু লাজুক তো, আর ঘুষ খায় না, জান। বুঝছি, স্যারের মনে হয় আমার ডিলটা পছন্দ হয় নাই, অসুবিধা নেই। স্যার আসি, আসসালামু আলাইকুম। চল। আসলে স্যার বড় হইলে এরকম ছোট ছোট ঝামেলা আসবে, এটা মানায় নিতে হবে। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি বলবেন বলেন। স্যার একটু সিক্রেট স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তাদের সামনে বলতে পারেন, বলেন। স্যার আগামী সপ্তাহে একটা টেন্ডার রিলিজ হচ্ছে স্যার। স্যার আমার পরিচিত একজনকে যদি কাজটা আপনি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, একদম ঝুঁকিমুক্তভাবে স্যার ভালো একটা অ্যামাউন্টের লেনদেন করা সম্ভব। স্যার আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি সব ব্যবস্থা করব। দেখেন রিপন সাহেব, আমাকে অবৈধ প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আইনে হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আমি আপনাকে আরেকটা সুযোগ দিব, প্রত্যেকটা মানুষেরই সুযোগ পাওয়া উচিত। এসব অবৈধ প্রস্তাব নিয়ে আমার কাছে আসবেন না, কোনো লাভ হবে না। অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, রাস্তা আবার ভাঙবে, আবার সংস্কার করা লাগবে, ক্ষতি হবে দেশের দোষের, সমাজের, দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। বুঝা গেছে জিনিসটা, না ঝামেলা আছে? না বুঝতে পেরেছি স্যার, আপনার কথা শুনে খুব গর্ব হচ্ছে স্যার। আমার কথা শুনে গর্বিত হওয়ার কোনো দরকার নেই। আপনি দেশের এবং দশের জন্য ভালো কাজ করেন, যেন দেশের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করে। বসে আছেন কেন? যান, ভালো কাজে ঝাঁপায় পড়েন। আর শোনেন, ভালো কাজে শান্তি আছে। ওয়ালাইকুম আসসালাম। কত ধরনের লোক যে আসবে যাবে স্যার, এইগুলি ঠান্ডা মাথায় কন্ট্রোল করা লাগবে। ওই যে স্যার যে মেলের কথা বললেন না, ওইটা তাহলে আপনি ওই মেল করে দেন, আর স্যারের চিনি স্যার একটা চা দিবের করেন। ঠিক আছে, হ্যাঁ যান। বুঝলু ভাই, স্যার তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি, তুমি আমার অনুপ্রেরণা বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমিই তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা তুই হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না, তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে
সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনে মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো। না রে ভাই, ওটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থেকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি কর স্যার, তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু গেলাম। আচ্ছা ঠিক আছে, আমি কল দিব না তোমারে, আর দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব না। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। কি একা নাকি? তোকে বলবো একা নাকি? আহা, রাগ করে কেন? দেখো না, তোমাদের আর আমার মধ্যে একদম ম্যাচিং ম্যাচিং ব্যাপার আছে তো। কিসের মেশিন? ফালতু পোলাপান। আহা, এত রাগ করে কেন? চলো আজকে হয়ে যাক ফাঁকা বাড়ি, একটা লেজারিং। শয়তানের বাচ্চা কোথাকার, একটা থাপ্পড় দিব। ও না না, চলো তুমিও চলো, দুজনে এখানে স্যার, এই বকাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার এই কাজ আর জীবনে করবো না স্যার। তাদের কাছে মাপ চাও। মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি সরি। কান ছাড়ো। কি করতেছিলা? মেয়েদেরকে ইফটিজিং, মেয়েদেরকে অসম্মান। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। অন্যকে অসম্মান করে কেউ বড় হতে পারেও নি আর পারবেও না। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না, মানবিকতাও। তোমরা তোমাদের মা বাবা আর বোনকে ছোট করো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার। স্যার ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন প্লিজ স্যার। ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিলাম। সবার একবার করে সুযোগ পাওয়া উচিত। আমার সুযোগ যারা গ্রহণ করে তাদেরকে আমি মাফ করে দেই, আর যারা সুযোগ গ্রহণ করতে চায় না তাদের জন্য আমার পক্ষ থেকে কালো গ্রহণ। আমি আমার এই এলাকায় কোনো কিশোর গ্যাং, মাদকসেবী বা ইফটিজার দেখতে চাই না। তাদের বিরুদ্ধে 0 টলারেন্স। আরেকটা কথা মনে রাখো, তোমরাও কখনো না কখনো মেয়ে সন্তানের বাবা হতেও পারো। তোমাদের চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি। জাস্ট দৌড়াও, ভাগো, যাও। শফিক, কি বলছো ভাই, ধরে দেওয়ার আসো। আরে না, খারা খারা খারা। কি হয়েছে? ওই দেখ, বালি কেটে করতেছে কি? মানে তোর যাওয়া উচিত। চলো, যা নিষেধ করা উচিত তোর। চলো ওদের সাথে কথা বলে আসি, আসো। চল। এ ভাই, এই স্যার একটু কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। এখানে বালু তোলা হচ্ছে কিসের? ইউনু সাহেব কেমন আছেন? আমি আকাশপাড়ার এলাকার উদীয়মান নেতা। জি জি, আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার নাম জানি, আপনি আমার অফিসে দেখা করতে আসছিলেন। বাহ, এই তো ভাইকে চিনতে পারছেন। ভাই হলো এই এলাকার উদীয়মান নেতা, সবাই তাকে চিনে, সম্মান করে। শুধু আপনি স্যার ঠিকভাবে চিনতে পারেন না। দেখুন, উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টা কি আপনাদের বোধ জ্ঞানে নাই? স্যার, প্রথম কথা হলো এটা কারো বাপের সম্পত্তি না। আর দ্বিতীয় কথা হচ্ছে বালি হচ্ছে একটা খনিজ সম্পদ, যেটা বিক্রি করে আমি জনসেবা করি। তাছাড়া আমার পার্টির কিছু দুর্বল সদস্য আছে, এই বালি বিক্রি করার টাকায় তারা চলে। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখনই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করেন তাহলে কিন্তু আমি অন স্পটে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ স্যার, আমি এত বোকা না। ঠিক আছে, বন্ধ করলাম। বালি উঠানো বন্ধ কর। আকাশ পাটোয়ারি সাহেব, খুব সাবধান থাকবেন।
আপনাকে আমি আনঅফিসিয়ালি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরের বার অফিসিয়াল লেটার পাঠাবো। ভালো থাকবেন। আকাশ পাটোয়ারি কি পারে সেটা সময় হলে বোঝা যাবে। আয়। স্যার আসবো? হ্যাঁ আসুন। প্লিজ বসুন। বলুন কি হেল্প করতে পারি? স্যার আমি এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি। এই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িত। আমার বড় ভাইয়ের ছেলে আমার বাবার কিছু জমি দখল করে নিয়েছে। তো আপনি যদি লিগ্যাল ওয়েতে আপনি এই সমস্যার সমাধান করে দিতে পারতেন আমি কৃতার্থ হতাম। দেখুন, লিগ্যাল ওয়েতে আমি যদি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারতাম আমি খুব খুশি হতাম, কিন্তু এটা তো আসলে জমি জমার বিষয়, এটা স্থানীয় জনপ্রতিনিধি বা এসি ল্যান্ড সার বা কোর্টের বিষয়। স্যার আমি জানি যে আসলে এটা আপনার ডিপার্টমেন্টের কাজ না, বাট আমি শুনেছি যে আপনি মানুষের উপকার করেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। না, আপনি যেহেতু আমার কাছে এসেছেন আমি হায়েস্ট চেষ্টা করব আপনাকে সাহায্য করার। দেখি আমি তাহলে এসি ল্যান্ড সার বা ওসি স্যারের সাথে কথা বলে দেখি। বজলু সাহেব, স্যার আপনি ওনার ফাইলটা নিয়ে রাখেন এবং ব্যাপারটা নোট করে রাখেন, এই আর কি। ধন্যবাদ স্যার, আমি উঠি। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস আমাকে দেখার পরে কিন্তু চমকায় উঠছে। বজলু সাহেব, মানুষের ব্যক্তিগত বিষয়ে অতি উৎসাহী হওয়া ঠিক না। সরি স্যার। আমি সাইন করে ফেলছি সব কিছু, ফাইলটা রেখে দেন। ঠিক আছে। আজকে এখানে আমি উপস্থিত আছি, এসি ল্যান্ড স্যার উপস্থিত আছে, আমরা বাদীর কথা শুনেছি। আমাদের বিবাদী জনাব আকাশ পাটোয়ারি, ওনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা আকাশ পাটোয়ারি সাহেব, এই আপনার চাচার জমিকে আপনি অবৈধভাবে দখল করেছেন, বিষয়টা কি? বৈধ বলতে পারেন আবার অবৈধ বলতে পারেন। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা হচ্ছে আমার ছোট চাচার কোনো ছেলে নাই, ওনার দুইটা মেয়ে, আর ওনার যে ধন সম্পদ এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে চাচ্ছিলাম আর কি। ভাই হলো খুব ফাস্ট ম্যান এবং অ্যাক্টিভ লোক। আপনি ফার্স্ট আর স্লো যাই হন না কেন, আপনি অবৈধভাবে জমি দখল করতে পারেন না। শোনেন, আপনি খুব ভেজালের মানুষ, এই অল্প কয়দিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে না। দেখেন খুব সিম্পল একটা হিসাব, আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয় তাহলে সেটা আপনার হতে পারে, কিন্তু আপনি যদি অবৈধভাবে দখল করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন না, কারণ জিনিসটা অবৈধ। জি, আমি মাঠের কিছু জমি ইচ্ছাকৃতভাবেই দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি, আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদীর কথা তো শুনলেনই, তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। জি, তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করব না। ঠিক আছে, আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। এখন আপনারা যেতে পারেন। জি স্যার, ঠিক আছে। আমারও যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। তো মুরব্বীরা, আপনারা তো দেখলেন যে আমি উপস্থিত ছিলাম, এসি ল্যান্ড স্যার উপস্থিত ছিল, বাদীর কথা শুনলেন। উনি আসলে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছিলেন, সেটা আমরা করতে দিব না। তো আপনারা কি এই জমির বিচারের সাথে একমত? আমরা একমত। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় যান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসি তাহলে। আসসালামু আলাইকুম। শফিক! শফিক!
তান্ত্রিক স্যার, কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা। আমি তো কখনো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তোমাদের বাসায় যাই, গিয়ে দেখি তালা দেওয়া। তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই, ফোন বন্ধ ছিল। আসলে কত যে চেষ্টা করছি তোমাকে কিভাবে খবরটা পৌঁছাবো, পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের অফিসে জব করে, আর আমার হাজবেন্ডকে স্যার বলে সম্বোধন করে। আর আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ, আমাকে অনেক ভালোবাসে, অনেক টেক কেয়ার করে আমার। আর আমি নিজে 3 বেলায় আমার হাজবেন্ডকে নিজের হাতে খাইয়ে দিই। এক কথায় বলতে পারেন আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। জেনে খুব খুশি হলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তুমি কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপু বাবা ডাকে, চল। বাই বাই স্যার। আসলে তিথিরা তো দেখাইছে নাকি? হ্যাঁ, দেখা হয়েছে, ভালো আছে, খুশি আছে, বিয়ে করে ফেলছে। এর চাইতে ভালো আর কি হইতে পারে? ওর বিয়ের খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। তোর চোখের ভাষা কিন্তু আমি বুঝি। এটা যে তোর মনের কথা না, এ আমার পাওয়া লাগবে। জানি না বুঝলো ভাই, আমার কিছুই ভালো লাগতেছে না। জ্যোৎস্নার আলো আপনার কেমন লাগে? পৃথিবীর সমস্ত আলোয় আমাকে আনন্দিত করে। আমার চোখের আলো আপনাকে আনন্দিত করে? করে। তাহলে আমার চোখের স্বপ্নগুলো কি আপনি দেখতে পান? না, আমার স্বপ্নগুলো আসলে খুব ছোট, খুবই সাধারণ, তাই হয়তো আপনি দেখতে পান না। আমার স্বপ্নগুলো ধরেন খুব ছোট একটা ঘর, একজন সাধারণ মানুষ যার হাত ধরে পাড়ি দিতে পারবো আমি বিশ্বপথ, যে তার আপন মহিমায় ভালোবেসে আনন্দে ভরিয়ে তুলবে আমার আপন ভুবন। আমি চাই আপনার স্বপ্নগুলো সত্যি হোক। কিরে, কি চিন্তা করিস? না, চিন্তা করতেছিলাম ভাই, মানুষের ছোট ছোট স্বপ্নগুলা অনেক বড় হয়ে যায়। ওই বড় স্বপ্নে মানুষ বিভোর হয়ে যায়, আত্মহমিকা নিজেকে বিলীন করে ফেলে। মানুষ ভুলে যায় তার সোনালী সহজ অতীত। তোর চেহারাই কথা কয় না, আমি তোর চেহারা পড়বে পারি ভাই। আমার কিছুই ভালো লাগতেছে না বুঝলো ভাই, জানি না কি করব। আলোর নিচে যেমন অন্ধকার থাকে, ভালোবাসার নিচেও থাকে ঘৃণা। এক নিমিষেই আমার সুন্দর অতীতটা অন্ধকার হয়ে গেল। দেখ ভাই, আল্লাহ যা করে ভালোর জন্য, আল্লাহ উত্তম পরিকল্পনা করে। এই অন্ধকার নিমিষে কাটে যাবি, শুধুমাত্র একটা আলোর দরকার, সেটা হলো সূর্যের আলো। আলো আসবি ভাই, অপেক্ষা কর, আলো আসবি।
2 নেলে 6, 2 নেলে 6, 3 কত হয়েছে? 3 কাকা। হ্যাঁ 3। এবার তো আমার চাল। হ্যাঁ শফিক, হ্যাঁ 3 জনের কোট নাই? 3 জনের কোট মানে? লুডুর। আরে 3 জনের কোট হয় নাকি? কোট তো 4 জনের হয়। জানাসপাতি? হ্যাঁ আমি তো জানি। না এবার তোমার ভাই, কোম্পানি বুঝে শুনেই কোড বানাইছে। এই খেলা খেলতে হয় 4 জন, আমরা খেলতেছি 3 জন। 4 জন থাকলে খেলাটা মজা হতো না? অবশ্যই ভালো হয়। ঠিক আছে, তাইলে এক কাজ করো, ভাবিরে বাসায় নিয়ে আসো, 4 জন হয়ে গেলাম, খেলায় মজা বাড়লো। ভালোই, বউরে নিয়ে আসো যা। 3টে গেদা যা আছে সাথে, গেদা তুই এসে কোনোদিন আসবি? ও তাও তো। তোর বয়স এসে চাকরি বাকরি করি, সেটা বিয়ে কর। আরে ঠিক কইছিস তুই, ঠিক কইছিস। আমিও তো মনে মনে আমার উপর লাগে বউ খুঁজতেছি। আমার কাকা মনে মনে খুঁজতেছে, মনে মনে খুঁজলি বউ পাওয়া যাবি। বুঝলো ভাই, আমি আসলে এখন বিয়ে নিয়ে ভাবতেছি না, ওইটা সময় মতো দেখা যাবে। আপাতত চলো না, খেলো, চলো আসো। সে সময় কি আসবি? আসবে আসবে, খেলো না, চলো না। আচ্ছা যেদিন আসে আসে। কাকা 6 পড়তে এখন উঠেবেন নাকি খাবেন? উঠাবো। তাহলে উঠেন। আমার ও তোর নে 2 নে, এবার তোরি খায়া দিই। যা। স্যার আপনার কারণে আমার জমির সমস্যাটার সমাধান হলো। আপনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। জাস্ট মিষ্টি নিয়ে এসেছি, আপনি যদি একটু মিষ্টি মুখ করতেন। দেখুন, আমি আপনাকে সাহায্য করেছি, এটা আমার দায়িত্ব ছিল। আর আমি সবসময় সত্য আর বাস্তবতার পক্ষে। আপনি যদি নেক্সট টাইম বিপদে পড়েন, অবশ্যই আমার কাছে আসবেন, আমি আপনার বা আপনাদের সবার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। স্যার একটু মিষ্টি মুখ করেন, আমি তাহলে উঠি। দেখুন, আসলে আপনার মিষ্টি অফিসে বসে খেতে আমার কোনো আপত্তি নেই, তবে আসলে অফিসে বসে এই মিষ্টি খাওয়াটাও আমি মেনে নিতে পারি না। আবার আপনাকে ফেরতও দিতে আসলে আমার মন চাচ্ছে না। তবে একটা উপায় আছে। বজলু সাহেব, স্যার এই আচ্ছা শুনুন না, এই মিষ্টির প্যাকেটটা নিয়ে অফিসের সবাইকে খেতে দেন, আমরা সবাই মিলে আজকে মিষ্টি খাবো। জি জি স্যার। জি স্যার, আমি উঠি। প্লিজ বসেন তো, আপনিও মিষ্টি খাবেন আমাদের সাথে। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনি আমাকে স্যার করে ডাকবেন না, আপনি আমাকে নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতোই, আপনি আমার গুরুজন, আমার পিতার মতোই। সো স্যার ডাকা দরকার নেই। আসলে স্যার আপনি খুব ভালো। আপনি না, আমাকে তুমি করেই বলেন, সেটাই বেটার। তুমি বাবা আসলেই অনেক ভালো মানুষ। পরিস্থিতি, পরিবেশ, বাস্তবতায় মানুষকে কখন কোন পজিশনে নিয়ে যায় এটা বলা মুশকিল। তুমি তো এখন অনেক বড় হয়ে গেছো। আমি তোমার সঙ্গে অন্যায় করেছি, বুঝলু তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। অবশ্য এই অন্যায়ের শাস্তি আমি পেয়ে গেছি। আমার মেয়েটা। কি বলতেছেন আপনি? আপনার কথা কিছু বুঝতে পারলাম না। আমার মেয়ে তিথি মেন্টালি সিক। 5.5 বছর সে মেন্টাল হসপিটালে ছিল। কিছুদিন আগে ওকে আমি বাসায় নিয়ে এসেছি, আবার হয়তো নিয়ে যেতে হতে পারে। এই কখনো কখনো সে ভালো থাকে, বুদ্ধিমতী পরিচয় দেয়, আবার কখন যেন কি হয়ে যায়। আপনি কি বলতেছেন এগুলো? কিভাবে কি হলো? তুমি হয়তো জানো, আমার মেয়ের বিয়ে ঠিক করেছিলাম, ঠিক বিয়ের রাতেই কি রে দিদি, দাঁড়িয়েছিস কেন? চল। বাবা, আমি এই বিয়েটা করতে পারবো না, তুমি ওদের সবাইকে না বলে দাও। বিয়ে করতে পারবি না মানে কি? বিয়ের সমস্ত আয়োজন কমপ্লিট হয়ে গেছে, ঘর ভর্তি মেহমান। একটু পর আমরা সবাই মিলে কমিউনিটি সেন্টার রওনা দিব। এখন বলছিস বিয়ে করবি না? দেখ, আমার কথা অবাধ্য হবি না। যদি অবাধ্য হোস, আমি কি করতে পারি সেটা তুই ভালো করে জানিস। প্রস্তুত হ। বাবা, আমি প্রস্তুত, কিন্তু বিয়ে করার জন্য না, আত্মহত্যা করার জন্য। দেখতে পাচ্ছ বাবা, আমি সবগুলো ওষুধ খেয়ে ফেলেছি। বাবা, আমি শফিককে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। ওকে ছাড়া আর কাউকে বিয়ে করাটা উচিত হবে না বাবা, আমি পারবো না। আর যদি ওকে ছাড়া বাবা হতো, ওকে বিয়ে করতেই হয়, তাহলে
এই তিথি, এই 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 কে কোথায় আসো? তাড়াতাড়ি আসো, এই জলদি আসো, জলদি। তারপর তারপর কি হলো? তারপরে কি বিয়ে হয় নাই? না, তারপরে আমার তিথিকে আমি হসপিটালে নিয়ে গেলাম। তিথি শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ল। ডক্টর সাজেস্ট করলো যে ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যেতে। তারপরে আমার তিথি মেন্টাল হসপিটালে প্রায় 5.5 বছর ছিল। বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আসসালামু আলাইকুম। বুঝলো ভাই? বুঝলো ভাই, তিথির কি হয়েছে? বুঝলো ভাই, তোর এটা অফিস একটু কন্ট্রোল কর। বুঝলো ভাই, আমি তিথির কাছে যাই, তুমি অফিসে থাকো। আমি তিথির কাছে যাওয়া লাগবে আমার। আচ্ছা 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 আমার যাওয়া লাগবে না। আমি তোমার জন্য নিজের হাতে রান্না করে নিয়ে আসছি। তুমি না আমার হাতে রান্না খেতে অনেক পছন্দ করো। এই যে দেখো, তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি, সবগুলো তোমার খেতে হবে। কি খাবে না? কেন? তুমি না খেলে কিন্তু আমি অনেক রাগ করবো, অনেক রাগ করবো। কি বলেছি বুঝেছো তো? বুঝেছো? সবগুলো কিন্তু খেতে হবে। কি খাওয়া না? চলো, ওষুধ খেতে হবে, চলো। তুমি কিন্তু কালকে ওষুধ খাও নাই। কেন? আমি কেন ওষুধ খাবো? আমি কি পাগল নাকি? তুই একটা পাগল, তুই বাসায় গিয়ে ওষুধ খা, বোকা মেয়ে কোথাকার। দেখছো কি বলে নওরিন? ও তুমি নওরিনের জন্য খাবা না? তুমি দেখো ওই যে দেখো কে আসছে, উনি কি মনে করবে? উনি কে? উনি এখানে কেন আসতেছে? শফিক তোমাকে নিয়ে যেতে আসতেছে? চলো আমরা বাসায় গিয়ে খাবো। আমি তোমাকে বাসায় গিয়ে নিজের হাতে খাইয়ে দেবো, ঠিক আছে? এখন আমার আপুকে দেখে কি হবে স্যার? যদি ওষুধ খায় তো ঠিক থাকে, আর যদি না খায় তাহলে সারাদিন কি যে বলে তার বলে বোঝানো যাবে না। স্যার আমার আপুর জন্য দোয়া করবেন। আর তাছাড়া আমি তো জানি আপনি আমার আপুর সাথেই দেখা করতে আসছেন। না তাওরিন, আমি আমার ভাগ্যকেই দেখতে আসছি। না স্যার, এটা তো ভাগ্য না, এটা দুর্ভাগ্য। আচ্ছা বাদ দেন, বাসায় আসেন। না না, আজকে না, অন্য কোনো দিন আসবো। জি, আপনি এত রাতে ছাদে? নিচে গিয়েছিলাম, দেখলাম আপনি নাই, তাই ভাবলাম ছাদে এসে দেখি আপনি আছেন কিনা। আপনারে আমার সাথে কথা বলতে অন্য কেউ দেখে ফেললে তো বাজে কথা বলবে। কে দেখে ফেললো, কে আজে বাজে কথা বললো, এটা নিয়ে আমি চিন্তা করি না। আপনি খেয়েছেন? জি খেয়েছি। কখন খেয়েছেন? আমি তো তখন দেখলাম আপনি খেতে বসছেন, হঠাৎ করে একটা গাড়ি আসলো, আপনি গেট খুলতে গেলেন, তারপর তো আর খেতে বসেন নাই। জি। আমি যদি অনেক দূরে চলে যাই, আপনি কি কষ্ট পাবেন? খুব কষ্ট পাবো, খুব মন খারাপ লাগবে। কেন? জানি না। আপনি কিছুই জানেন না, আর এই কোনো কিছু না জানার কারণে একদিন দেখবেন আমি পাগলই হয়ে গেছি। নিচে আসুন, এসে খেয়ে যান। না, পরে কখনো। আমি আসতে বলছি। জি। জনি, বড় ভাই, এলাকার খবর কিছু জানো? কোনো সমস্যা হয়েছে? তুই তো এলাকার কোনো খবর রাখো না। ইওনো মহোদয় যে আকাশ পাটোয়ারিরে বালি উত্তোলনের পারমিশন দিচ্ছে, এই বালুর ড্রেজারের পানি কৃষক জমিতে যাইয়া সব ফসল পয়সা চাইতেছে। কিন্তু ভাই, আমি যতটুকু জানি ইউনো সাহেব তো একজন সৎ মানুষ। ইওনো মহোদয় যে সৎ মানুষ এটা
তুইও জানো আমিও জানি, কিন্তু এই যে আম জনতা এরা তো আর জানে না, জানে? তাহলে ভাই আমরা এখন কি করব? এই একটা সুযোগ, এই সুযোগে ইউনোর বিরুদ্ধে আমরা একটা আন্দোলন গইরা তুলব। এই আন্দোলনে হয় ইউনো মহোদয় পড়বে, নয় আকাশ পাটোয়ারি পড়বে, মাঝখান থেকে লাভ হবে আমাগো। কিন্তু বড় ভাই, আকাশ পাটোয়ারির বিরুদ্ধে যে আপনি আন্দোলন করবেন, একবার যদি হাইরা যান তাহলে কি আমরা জানে বাঁচতে পারো? আরে বলত, সেনাপতি রাজা হয় কখন? কখন? যখন রাজা মইরা যায় বা রাজারে মাইরা ফেলানো হয় তখন। সারা জীবন কি এই চামচাগিরি কইরা থাকবি? রাজা হইতে মন চায় না, সেনাপতি হইতে মন চায় না। আমার ভিতরে তো রাজা হওয়ার লোভ কাজ করে, তোর করে না সেনাপতি হওয়ার লোভ? অবশ্যই মন চায়। এই ইস্যু নিয়া, পানির ইস্যু এবং বালুর ইস্যু নিয়া এই এলাকার আম জনতার ভিতরে একটা ক্ষোভ তৈরি করতে হবে। এই ক্ষোভ তৈরি করে আমরা একটা বিশাল আন্দোলনের আয়োজন করব। এই আন্দোলন দিয়া হয় ইউনো মহোদয় নয় আকাশ পাটোয়ারি, দুজনের একজনের ফালাই দিতে হবে। এই দুজনের একজন পড়লেই মাঝখান থেকে লাভবান হব আমরা, তুই আমি। এইটাই হলো মোক্ষম সুযোগ। ওকে বড় ভাই, চল চল। শফিক, আমি যদি অভিনেতা হতাম না, আমার মনে হয় ভালো করতাম। কেন? ওই যে দেখলাম অফিসে তোরা তো অভিনেতা, কই কি স্যার স্যার বোঝা যায় নাকি? না, ভালো বলছো, বোঝা যায় না। কাকা বোঝা যায় না। খাবেন না? আসেন। আব্বা, বাবা, তোর লোক আমার কিছু কথা ছিল। কি বলবা বলো আব্বা। ওই তোরে না কইয়ে আমি কাল তোর লাগে একটা মাইয়া দেখতে গেছিলাম, ওই ডিসি সাহেবের মাইয়া। ডিসি সাহেব তো চাকরি বাকরির কথা শুই না তোর কাছে বিয়ে দেওয়ার ব্যাপারে খুব আগ্রহ বোধ করছে। আর মাইয়াটা মাশাআল্লাহ খুব সুন্দর, আমারও পছন্দ হয়েছে। বাবা, এখন তুই যদি অমত না করস তাহলে আমি কালকে যাই এই ডিসি সাহেবের সাথে বিয়ের কথাটা পাকা করে ফেলাই। আব্বা, তুমি আমাকে আর একটু সময় দাও, আমি নিজেকে একটু গুছায় নিই। আর কত গুছাবি তুই? হ্যাঁ, কত গুছাবি? তোর মা তো মরে গেছে, কদিন পরে আমিও মরে যাব। আমি চাই তোর বিয়েটা দিয়ে যাইতে। এই বুঝলু, তুই এর বুঝে কহ। কাকা, আমি কি কম বুঝাই কন? আমি বুঝাইতে বুঝাইতে শেষ, এখন কি নিয়ে বুঝাবো এটা আমি বুঝতেছি না। বুঝলো ভাই, না বুঝার কি আছে? আমি তো বললামই আমার একটু সময় লাগবে। ঠিক আছে, ওর বুঝ মতোই কাজ করুক। ও, তোর তো আসল কথা কইতেই ভুলে গেছি। আবার কি? এই যে লোকজনের মুখে সব কি শুনতে আছি, তুই নাকি ঘুষ খাস, ইউনো তুই ঘুষ খাস, তুই বালুর ফাইলে সই করে দিছিস। এখন বালু তুলে বইলা রাস্তাঘাট নষ্ট হয়ে যেতেছে, কৃষকের জমি জমা নষ্ট হইতেছে। এটা কথা হইলো তুই ঘুষ খাস? কি বলো আব্বা, আমি তো ওরকম ফাইলে কখনো সাইনই করি নাই। বুঝলো ভাই, বুঝলো ভাই, আমি ঘুষ খাইছি? বাদ দে তো, গ্রামের মানুষ কি কয় না কয় এই সব কথা কি কানে না লাগবে নাকি তোর? আরে বাদ দিব মানে? মানুষজন চায়ের দোকানে এগুলো নিয়ে কথা বলতেছে, আমাকে খারাপ ব্লেম দিতেছে, আমি কেন মেনে নিব? আমি ঘুষ খাই নাই তো। আরে মানুষের কথা কানে দিস না, কি ডাকি কয় না কয়। আচ্ছা, কালকে অফিসে যাই দেখবেন। আমি সাইন করি নাই তো। আচ্ছা ঠিক আছে, যা হইছে হইছে, তুই অফিসে যাই, এসব অফিসের ব্যাপারে অবশ্যই কথা কইছে, এখন দরকার নেই, চল খাবি। ঠিক আছে, বুঝলো? আয়। হ্যাঁ, আমি তো সাইন করি নাই, আমি তো ঘুষও খাইনি। কে করলো এটা? আমারে খারাপ বানাই দিতেছে, আমি তো সাইন করি নাই। এটা কিভাবে পসিবল? আমার সিল ইউজ করা, আমার সাইন ইউজ করা, জনগণের ক্ষতি হয় এমন একটা জিনিস আমি জেনে শুনে পারমিশন দিব? আমি নিজেই দেখে তো অবাক। এই পারমিশন তো আমি দেই না, কে দিছে এই পারমিশন? কিন্তু স্যার, এই পেপার পত্রিকা জনগণ সব তো আপনারা দোষারোপ করতেছে। এখন যদি স্যার আপনি কাজটা করেই থাকেন তাহলে মাইনে নিয়ে সমাধান করে ফেলেন স্যার। তাহলে আপনি বিশ্বাস করেন না এই কাজটা আমি করি নাই? জনগণের ক্ষতি হয় এমন কিছু জেনে বুঝে শফিক কিবরিয়া কোনো কিছু পারমিশন দেয় নাই, আমি এটা করি নাই। বুঝতে পারছি, আপনার সাথে কথা বলে লাভ নাই, যা দেখার আমি করবো। জানতে বেরোন, গেট আউট। বসু সাহেব, বালু উত্তোলনকারী কন্ট্রাক্টরের নাম কি ছিল? আকাশ পাটোয়ারি। আকাশ পাটোয়ারি, রাইট। এই লোকটাই তো বালু উত্তোলনের কাজ করতো, আমার অফিসে দেখা করতে আসছিল। তিথিতে জমি এই লোকটাই দখল করছে, এই লোকটাই আমার বাসায় মিষ্টি টাকার প্যাকেট নিয়ে আসছে। আপনি জলদি একটা কাজ করেন, এই আকাশ পাটোয়ারির সাথে আমার মিটিং ফিক্স করেন, আমি তার সাথে সামনে ডিসকাস করতে চাই। আমি মনে করি ঝামেলা ঘাটাঘাটি করলে ঝামেলা বেশি বাড়বে, কি দরকার? থাক। ঝামেলা কি বাড়তেছে না? ঝামেলা কি সলভ হয়ে যাচ্ছে?
মানুষজন দেয়ালে দেয়ালে পোস্টার লাগাইতেছে, চায়ের দোকান অফিসারদের কথা বলতেছে, সবাই এটা নিয়ে হাসাহাসি করতেছে, আমাকে দুর্নীতিগ্রস্ত বলতেছে, আর আমি মেনে নিব? আপনি আকাশ পাটোয়ারির সাথে আমার জলদি মিটিং ফিক্স করান, আমি তার সাথে কথা বলবো, আর রিসেন্ট সমস্ত সিসিটিভি ফুটেজ আমি চেক করতে চাই। জি স্যার। রিসেন্ট প্রত্যেকটা সিসিটিভি ফুটেজ দেখতে চাই। জি যাও। আমি গতকাল সারাদিন আর রাত সিসিটিভি ফুটেজ চেক করছি বুঝলু ভাই। তুমি এটা কিভাবে বললা বুঝলু ভাই? তুমি আকাশ পাটোয়ারির সাথে হাত মিলে আমার বিরুদ্ধে জালিয়াতি করতে চাইছো? এটা কি সম্ভব বুঝলু ভাই? আমি তো খুব কষ্ট পাইলাম। আমারে মাফ করে দিস ভাই, আমার ভুল হয়েছে। আমি আসলে কি লোভে পড়ে গেছিলাম। তোর সাইন নকল করে জালিয়াতিটা যে আমি করলাম, এটা তো নিচের লোকের জানার দরকার। আমি নিচে যা জানাবো, আমার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ আমার। আমি জালিয়াতি করছি আমি। শাস্তি হলে আমার হবে। আমি নিচে যাবো, এখন নিচে যাবো। না বুঝলু ভাই, চাই 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 শফিক কিবরিয়ার, শফিক কিবরিয়ার, ভালো মানুষের আড়ালে, ভালো মানুষের আড়ালে। তোমার আমি এতগুলা মানুষের সামনে যেতে দিব না। তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। এই যে চেয়ার, তোমার কারণেই তো চেয়ার ভাই। আমার যদি পানিশমেন্টটা হয় কি হবে? ট্রান্সফার হয়ে যাব, এই চেয়ার হাতছাড়া হয়ে যাবে। আরে হয়ে যাক হাতছাড়া, আমি সবকিছুর জন্য মেন্টালি রেডি আছি। চেয়ার হাতছাড়া করতে পারি, বাইরে হাতছাড়া করতে পারবো না বুঝলো ভাই। আমি এতগুলা মানুষের সামনে তোমার ছোট হইতে দিব না, আমি ছোট হইতে দিতে পারি না। চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 শফিক কিবরিয়ার, ভালো মানুষের আড়ালে, চাই 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 ভালো মানুষের আড়ালে। যুদ্ধ আমার শয়তান গো, যুদ্ধ আমার। চাই 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 শফিক কিবরিয়ার, চাই 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 ভালো মানুষের আড়ালে, চাই 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 শফিক কিবরিয়ার, ভালো মানুষের আড়ালে। আমাকে একটা শেষবারের মতো কথা বলার সুযোগ দেন কাইন্ডলি। দেখেন, আমি অন্যায় করছি, আমি ঘুষ খেয়ে অবৈধ ফাইলে সাইন করছি, এটা অন্যায় হয়েছে। দেশের নিয়ম এবং আইন অনুযায়ী আমার যা শাস্তি হবে আমি তা মাথা পেতে নিব। তবে একটা কথা বলার আছে আপনাদেরকে আমার, আপনারা এই বিষয়ে যেভাবে এক আছেন, একত্রিত আছেন, সৎ আছেন, এমনটাই থাকবেন। আমার বিরুদ্ধে এবং আকাশ পাটোয়ারির বিরুদ্ধে এভাবেই লেগে থাকবেন। আকাশ পাটোয়ারির বালু উত্তোলন বন্ধ রাখতে হবে। আমি আবারও বলছি, আমি অন্যায় করেছি এবং আমার বিচার দেশের আইন অনুযায়ী হবে, আমি সেটা মাথা পেতে নিব। আমি ঘুষখোর, আমি অপরাধী, আমি আপনাদের মতো সৎ থাকতে পারিনি, আমি অসৎ হয়ে গেছি। এই দেশটা আপনাদের, এই প্রতিষ্ঠানটা আপনাদের, আমরা চলে যাব, অন্য কেউ আসবে। আমি থাকি না থাকি, আপনারা একত্রিত থাকবেন। আমি আমার কৃতকর্মের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে মাফ করে দিবেন আপনারা। ভাই ভাই, আপনারা যারা অপসারণ চাইতেছেন ভাই, তারা যে আপনারা সৎ ভাবতেন,
সে সত্যি সৎ, সে অসৎ না। এই অসৎ কাজ আমি করছি ভাই, সত্যি এই অসৎ কাজ আমি করছি, শাস্তি নেওয়া আমার উচিত। আপনাদের এলাকার আকাশ পাটোয়ারি, সে আমার মাথায় পিস্তল টেকা। এই এটা কি করছস? মেমনে ডেকে এনে বাইন্দা রাখছস কে? হ্যাঁ, খাবে কেমনে? খোল। জি বস। দাওয়াত দিয়ে বাইন্দা রাখছস? গুড। আমি জানি তুই তো স্যারের ভীষণ 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 ভালোবাসিস, যেভাবে হোক ফাইলটা ওকে করে দিবি। আর যদি না করিস তো স্যারে কিন্তু ট্রান্সফার করে দিব, এখান থেকে না, দুনিয়া থেকে, যেখান থেকে আর কোনো দিন ফিরে আসতে না পারে। তুই পারিস বাঁচাইতে, তুই পারিস মারতে, সিদ্ধান্ত তোর। না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের কি ছবি, এটা আমি মেনে নেব না। আমি যেভাবেই হোক। গুড, গুড বয়, লক্ষ্মী ছেলে। এই কি করছিস এটা? হ্যাঁ, মেমনের লাগে এটা কি আনছিস? 2 প্লেট কাচ্চি খাবি বাইরে। ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া বাসায় খা দিবি। ওকে বস। ওকে, ভালো ছেলে তো, খা। এবার বলেন, আপনাদের স্যার, কিন্তু আমার তো শুধু স্যার না, আমার তো ভাই। আমার ভাইয়ের বাঁচানো কে? আমার অপরাধ, এই অপরাধ আপনারা বলেন। এই ভাই বাঁচানোর জন্য এই অপরাধ করতে আমি বাধ্য হয়েছি। এই অপরাধের শাস্তি আমার দেওয়া উচিত। আমি এই অপরাধের শাস্তি নেব, ফাঁসি হলি ফাঁসি হবি। আমার ভাই নির্দোষ। এবার আপনারা সবাই বুঝতে পেরেছেন আসল অপরাধীকে। আসল অপরাধী হচ্ছে ওই আকাশ পাটোয়ারি। তাহলে মিয়ারা কি বুঝলো? বড় শয়তান কে? ওই আকাশ পাটোয়ারি। বিচার করছে। এই শুনেন, শুনেন, আপনারা একটু দয়া করে আমার কথা শুনেন। কেউ দয়া করে আইন নিজের হাতে তুলে নেবেন না। আপনারা যার যার ঘরে ফিরে যান। অপরাধের বিচার অবশ্যই হবে। আমি নিজে নিশ্চিত করব যে আমি অপরাধের বিচার করাবো। কারো বলির পাঠা হওয়ার দরকার নাই, কারো উপকার করতে গিয়ে কারো ক্ষতি সাধন করার দরকার নাই। আপনারা যার যার ঘরে ফিরে যান। আমি আপনাদের সত্যিই কথা দিচ্ছি, এই আকাশ পাটোয়ারির বিচার হবে। আপনারা যান। এই চলেন সবাই, আমরা চলে যাই। আমার বিশ্বাস ছিল বাবা তুমি কোনো অন্যায় করতে পারো না। তারপরে মানুষ জীবনে চলার পথে অনেক সময় ভুল করে, অন্যায় করে। বুঝলো ভাই, তুমি আমার জন্য জীবন কোরবান দিতে গেছিলা, আচ্ছা তুমি তো বোকা কেন বলো তো? থাক, কষ্ট পাও না ভাই। আমুকে আস। তিথি কোথায় আছে, কেমন আছে? ওর অবস্থা আরো অবনতি হয়েছে। আজকে ওকে ওর আপন ঠিকানায় নিয়ে যাব। নিয়তির কি নির্মম পরিহাস। বাবা সব কিছুর জন্য আমি দায়ী। আসি বাবা, ভালো থেকো। বাবা, তাহলে
তোমরা কথা বলো। বাবা একটু তাড়াতাড়ি করো, ওর আবার মাথার সমস্যা দেখা দিয়েছে, অসুখটা বেড়ে গেছে। মা কথা বল। জি আঙ্কেল। তোমার কি আমার কথা মনে পড়ে? তুমি কি আমাকে চিনতে পারো? আমি তোমাকে কিভাবে চিনবো? আমি তো আমার নিজেকেই চিনি না। এই তুমি আমার নাম জানো? আমার নাম কি? হ্যাঁ হ্যাঁ, তোমার নাম তিথি। ও তিথি, হ্যাঁ হ্যাঁ, তিথি নামের আমি একটা মেয়েকে চিনি তো। জানো, অনেক দুষ্ট ছিল, অনেক চটপটি ছিল, ও সারাক্ষণ নিজের স্বপ্নের মধ্যে একদম বিমোহন ছিল। হঠাৎ করে তিথির জীবনে একটা ছেলে আসছে, আর ওই ছেলেটাকে তিথি অনেক ভালোবাসতো, অনেক ভালোবাসতো। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে তিথির জীবনটাকে পুরো লন্ডভন্ড করে দিয়ে চলে গেছে। এরপর তিথিকে আমি খুঁজেই পাই না। তিথি যেন কোথায় চলে গেছে আমার জীবন থেকে। আচ্ছা, ওই তিথির জীবনে কি শফিক নামের কেউ ছিল? তুমি কি জানতা, চিন্তা তাকে? হ্যাঁ, তিথি আমাকে একদিন বলছিল ওই শফিক ছেলেটাকে তিথি নাকি অনেক ভালোবাসতো। আর জানো কি হয়েছে? ওই শফিকের জন্য তিথি নাকি নিজের হাতে রান্না করে কতবার নিয়ে গেছে, কিন্তু তিথি নিজের হাতে কখনোই ওই শফিককে খাওয়াইতে পারে না। তোমার কথা শুনে আমার তিথির কথা খুব মনে পড়ে গেল। তোমার তিথি কোথায়? আমার সামনেই। চাইলেই তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়। তোমার তিথি কি তোমার কাছে ফিরবে? জানি না। আচ্ছা ঠিক আছে, আমার স্বামী আমার জন্য অপেক্ষা করতেছে, আমি এখন আসি। তিথি, আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? না না, আমার সময় নাই, আমার আপন নিবাসে ফিরে যেতে হবে, বললাম না। বাই। আমার আর তিথির একে অপরের প্রতি ভালোবাসার এই অব্যক্ত অনুভূতি কখনো পূর্ণতা পাবে কি পাবে না, তা আমরা এখন জীবনের এই পর্যায়ে এসে আর কেউ জানি না। কারণ এই 6 বছরে সময় ও পরিস্থিতি আমাদের দুজনের জীবনের গতিপথ আমূল পরিবর্তন করে একে অপরের বিপরীতমুখী করে দিয়েছে। হয়তো বাকিটা জীবন আমাকে এই আফসোস আর আক্ষেপ নিয়েই কাটিয়ে দিতে হবে।